তো এর মধ্যে আপনার এই সৃষ্টিকর্তা নিয়ে একটা আলোচনা দেখলাম। তো এর মধ্যে আমার একটু সমস্যা হচ্ছে আপনার, যদি সৃষ্টিকর্তা যদি নাই থাকে তাহলে আমাকে কে পরিচালনা করতেছে? আবার আরেক দিকে আপনার বিগ ব্যাংকের কথা ধরেন, তো বিগ ব্যাং যে হইলো, বিগ ব্যাং ইয়া থেকে বিন্দু থেকে হয়েছে, তাহলে বিন্দু থেকে যদি বিগ ব্যাং ইয়া হয়, ব্লাস্ট হয়, তাহলে ওইখানে তো একটা শক্তির মাধ্যমে ওইটা ব্লাস্ট হইতে হবে। অর্থাৎ একটা বস্তুরে যদি আমি ব্লাস্ট করতে যাই, এটার উপর আঘাত করতে হবে। তাহলে আঘাতের যে শক্তিটা, ওই শক্তিটা কোথায় থেকে আসলো? ভাই, এই 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 সমস্ত কথা আপনাকে কে বলেছে যে যে একটা শক্তি থাকতে হবে যেটা দিয়ে আঘাত করতে হবে তারপর এটা বাস্ট হবে, বাস্ট হয়েছে? এগুলা কে বলছে আপনাকে? না, এটা একটা সাধারণ নলেজ আর কি, মানে আমার থেকে না না বললাম। না, আপনাকে না, আপনার সাধারণ নলেজ আপনি কোথায় পাইছেন সেটা আমাকে আগে একটু বলেন। যে যে না না, বিন্দু থেকে মানে বাস্ট কোথায়? হইয়া, ভাই আমার কথাটা আগে শুনে নেন। একটা বিন্দু ছিল, হ্যাঁ সেটা বল। বাস্ট হইয়া বিগ ব্যাং হয়েছে। বিগ ব্যাং হওয়ার মাধ্যমে, বিগ ব্যাংক মানে কি, যেখানে টাকা রাখে সেরকম ব্যাংক, বড় ব্যাংক নাকি কি বললেন এটাও বুঝি নেই, যাই হোক। বিগ ব্যাং তো হয়েছে বললেন, কিন্তু সেটা নাকি বিন্দু থেকে হয়েছে। তারপর নাকি সেটা আবার বাস্ট হয়েছে, নাকি আবার একটা শক্তি দিয়ে নাকি বাড়ি দেওয়ান লাগছে। বাড়ি দেওয়ার পরে এটা মানে একটা বল, সেই বলের উপরে ব্যাট দিয়ে বাড়ি দিছে, কারোর বাড়ি দিতে হয়েছে শক্তি দিয়ে, তারপর এটা ঠাস করে ফেটে গেছে। মানে বিষয়টা কি? এই যে এই সমস্ত জিনিস কোথায় পাইছেন ভাই? না না, আচ্ছা, ইয়া একটু বিগ ব্যাংটা আমাকে যদি বলতেন তাহলে প্রশ্নটা একটু সুন্দরভাবে করতে পারতাম আর কি। আচ্ছা ঠিক আছে, বলবো না, অসুবিধা নাই, কিন্তু আগে একটু আপনি আমাকে একটু বলেন যে এই জিনিসগুলো আপনি কোথা থেকে শুনছেন, এটা একটু আমাকে একটু বললে ভালো হয়। না, শুনি নাই আসলে। না ইউটিউবে শুনলে আপনার আপনি দেখলাম। জানলেন কোথা থেকে ভাই? এই যে বিগ ব্যাং, ইউটিউব এই থেকে। যেটা আছে, সেটা বিন্দু থেকে, যে বিন্দুটা বাস্ট হয়েছে। বাস্ট হয়েছে মানে কি ভাই? বাস্ট হওয়া মানেটা বুঝি নেই ভাই, একটু বুঝায় বলেন আমাকে, না হলে আমি কিভাবে আপনার এই প্রশ্নটা তো বুঝতে না পারলে আমি কিভাবে উত্তর দিব বলেন। আচ্ছা, ইয়া তাহলে আপনি মানে বিগ ব্যাংটা একটু আমাকে আহ, যদি বলতেন দয়া করে আর কি। ভাই ওইটা অবশ্যই বলবো, আমি তো বলেছি, কিন্তু আগে আপনার প্রশ্নটা বুঝে নেই। যে আপনি যে বললেন এই জিনিসটা আপনি জেনেছেন কোত্থেকে, এগুলা আপনাকে কে বলেছে? এটা কি আপনি কোনো হুজুরের থেকে শুনেছেন, কোনো ওয়াজে শুনেছেন? না না না, না না, আমি আমি হুজুরপন্থী আমি লোক না, ঠিক আছে। আচ্ছা, তাহলে কার কাছ থেকে শুনেছেন একটু যদি বলতেন, কারণ এগুলা আমরা যে ধরনের কথা বলি সেগুলোর সাথে মিলছে না তো, বা আমরা যেগুলো পড়েছি সেগুলোর সাথে মিলছে না, তো এই কারণে জিজ্ঞাসা করছি। আর আরেকটা আচ্ছা, প্রশ্ন যেটা করলেন যে আমরা তাহলে আমাদের কে পরিচালনা করছে, এই পরিচালনা জি, করছে, আপনার কেন মনে হচ্ছে যে আমাদেরকে কেউ পরিচালনা করছে? এটা কেন মনে হলো ভাই? এটার কারণ হচ্ছে ধরেন আমার উপর যদি আমার নিয়ন্ত্রণ, সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকে, তাহলে আমি এখন ঘুমাইলাম। তো ঘুমাইলে সকালে যে আমি উঠতে পারবো, এতটুকু নিয়ন্ত্রণ তো আমার নাই। আমি রাতে তো আমি মারা যেতেও পারি। হ্যাঁ, মারা যেতে পারেন, তার মানে কি আপনার আপনি মানে এখন আপনি যদি বলেন আমি আকাশে উঠতে পারি না, তার মানে আমার উপরে আমার নিয়ন্ত্রণ নাই, তার মানে আমার কেউ নিয়ন্ত্রণ করতেছে? এটা কি কোনো লজিক্যাল কথা হইলো? এই সমস্ত কি যুক্তি ভাই? কোথা থেকে এগুলো যুক্তি আসলে? আমি কিছু আগা মাথা কিছুই বুঝতে পারিনি ভাই আমি আপনার কথা। মানে নিয়ন্ত্রণ করতেছে এটার প্রমাণ হচ্ছে যে আপনি আকাশে উঠতে পারতেছেন না, এইটা হচ্ছে আপনার প্রমাণ কেউ আপনাকে নিয়ন্ত্রণ করতেছে নাকি? যে একটা কাজ আপনি করতে পারতেছেন না, বা আপনি ঘুমাইলে উঠতে পারতেছেন না, ঘুমাইলে চোখে দেখতেছেন না, খাইলে আপনার খিদা লাগে না, এর মানে হচ্ছে যে কেউ আপনাকে নিয়ন্ত্রণ করতেছে। এটা কি ভাই আপনার লজিক? এটা কি রকমের লজিক হলো ভাই? মানে আমি আপনার যুক্তিটাই বুঝতে পারিনি ভাই, আমাকে একটু বুঝায় বলেন যে এইভাবে, এটা এইভাবে। কারণ আমি দেখি যে আমি আকাশে উঠতে পারি না, আমি ঘুমাইলে চোখে দেখি না, আমি খাইলে ক্ষুধা লাগে না, তারপরে আমি গোসল করলে পরিষ্কার হয়ে যাই, তা আমি দাঁত ব্রাশ করলে দাঁত পরিষ্কার হয়ে যায়, দাঁত তখনও ময়লা থাকে না। এটার মানে কি ভাই এটা যে কেউ আমাকে নিয়ন্ত্রণ করতেছে? এটা কি এটার সাথে এটা হয়, এটার সাথে এটা ম্যাচ করে? মোমেন ভাই একটু যদি বুঝায় বলতেন আমাকে তাহলে ভালো হইতো। আচ্ছা, আমাদের আমাদের শরীরের নিয়ন্ত্রণের মূল শক্তিটা কোথায় থেকে আসে? এই যে আমরা যে খাচ্ছি সেখান থেকে কিছু শক্তি আসে, অক্সিজেন নিচ্ছি, নিঃশ্বাসের সাথে অক্সিজেন নিচ্ছি, সেখান থেকে কিছু শক্তি আসে। আহ, আচ্ছা, অমিত ভাই এসছেন। অমিত ভাই আপনাকে স্বাগতম আমাদের। হ্যাঁ অমিত ভাই, আপনাকে স্বাগতম। থ্যাংক ইউ আসিফ ভাই।
অমিত ভাই, এখানে আমি একটা বিশাল বিপদে পড়েছি, আপনি একটু দেখেন, একটু শুনে, যে ওনার একটা খুবই জটিল আসলে প্রশ্নটা, যে উনি দাবি করছেন যে আমাদেরকে কেউ না কেউ নিয়ন্ত্রণ করছে। তখন আমি ওনাকে জিজ্ঞাসা করলাম যে এটার প্রমাণটা কি, এটা আপনি কেন বললেন, আপনার যুক্তিটা কি? উনি বললেন যে আমাদের উপরে তো আমাদের নিয়ন্ত্রণ নাই, কারণ আমি ঘুমাইলে যে ঠিক সময় উঠবো সেটার কোনো গ্যারান্টি নাই, বা ওই সময় মরেও যেতে পারি, এটার কোনো গ্যারান্টি নেই। তার মানে হচ্ছে উনি নিশ্চিত যে আমাদেরকে কেউ নিয়ন্ত্রণ করতেছে। তখন আমি বললাম, ভাই আমি ঘুমাইলে চোখে দেখি না, বা আমার খাইলে ক্ষুধা লাগে না, বা আমি মানে বেশি খাইলে আবার টয়লেটে যেতে হয়। এটার কি ভাই প্রমাণ এটা হইতে পারে যে আমাদেরকে না কেউ এটা না, নিয়ন্ত্রণ করতেছে? না এটা তো অবশ্যই আপনার না। স্বাভাবিক। হ্যাঁ হ্যাঁ, এটাই তো স্বাভাবিক, কিন্তু আপনার কাছে এই জিনিসগুলোর সাপেক্ষে কেন মনে হইলো কেউ আমাকে নিয়ন্ত্রণ করতেছে? মানে আমি বেশি পানি খাইলে আমার পেশাব লাগবে ভাই, এটা আমি জানি, মেকানিজমটা আমি জানি। আমি যদি বেশি গরুর মাংস খাই তাহলে আমি মোটা হয়ে যাব, মেকানিজমটা আমি জানি। আমি কিভাবে কাজ করতেছি হচ্ছে আমি খাবার দাবার খাচ্ছি, পানি খাচ্ছি, অক্সিজেন নিচ্ছি, এই সমস্ত জিনিস থেকে আমার শরীর শক্তি তৈরি করতেছে, শক্তি উৎপাদন করতেছে, সেই জিনিসটা দিয়ে আমি কাজ করতেছি। এখন যদি আমি এটা আবার টেস্ট করে দেখতে পারি যে আমি 1 মাস খাইলাম না, 1 মাস শুধু পানি খাইলাম আর অক্সিজেন নিলাম, তখন আমি দেখবো আমি আস্তে আস্তে নিস্তেজ হয়ে পড়তেছি, আমার শরীর আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছে, আমি আর আগের মতো মানে যেভাবে দৌড়াইতাম, মানে এক দৌড়ে ওই পাশে চলে যেতাম, সেই দৌড়টা আর দিতে পারতেছি না। তার মানে এই জিনিসটা আমরা নিজেই প্রমাণ করে ফেলতে পারতেছি যে আমার ভিতরে যে শক্তিটা সেটা আসতেছে আমাদের, আমরা যে খাদ্য গ্রহণ করতেছি, আমরা যে বাইরে থেকে অন্যান্য জিনিস নিচ্ছি সেখান থেকে। এরপর যদি আমি পানিও না খাই তখন আরো সমস্যা হবে, যদি অক্সিজেনও না নেই তাহলে একটা মহা সমস্যা হবে। নাকি ভাই, জিনিসগুলো তো আমরা পরীক্ষা করে দেখতে পারি, অমিত ভাই, নাকি? অবশ্যই আসিফ ভাই, এগুলো তো আমরা অবশ্যই পরীক্ষা করে দেখতে পারি। আরেকটা ব্যাপার, ধরুন ধরুন একটা পটাশিয়াম সায়ানাইড কেউ খেলো, সে মরে গেল, তাহলে এখানে নিয়ন্ত্রণটা কে করছে, মোমেন ভাই? হ্যাঁ আচ্ছা, তাহলে এখানে আরেকটা কথা ধরেন, একটা মেশিন, একটা সাধারণ একটা মেশিনের একটা উদাহরণ ধরেন। একটা হুম মেশিন যদি আমরা চালু করি, ওই মেশিনের মধ্যে যখন আমরা তেল বা মানে তেলের মেশিন হলে তেল দিয়া ওই মেশিনটা চালু করলে মেশিনটা হুম সচল হয়ে যায়। হুম পরবর্তীতে যদি ওই মেশিনটা কোনো সমস্যা হয়, কোনো পার্টসের সমস্যা হয়, তখন ওই পার্টসটা চেঞ্জ করে দিলে আবার মেশিনটা সচল হয়। কিন্তু আমাদের ক্ষেত্রে যদি আমরা আমাদের দেহ থেকে প্রাণ চলে যায়, তখন হুম। আবার ওই প্রাণটা কেন ভাই ফেরত ভাই মানে ভাই, একটু 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 থামেন, একটু থামেন ভাই। মাঝে মাঝে অনেকের কিডনি নষ্ট হয়ে যায় না? এটা শুনছেন কখনো? হ্যাঁ হ্যাঁ তো কিডনি কিডনি আবার লাগায় প্রতিস্থাপিত দেয় না? করবেন। হ্যাঁ, কিডনি কিডনি আবার লাগায় দেয় প্রতিস্থাপন না করা ডাক্তার? যায়। হ্যাঁ হ্যাঁ শুনছেন লাগাতে। ভাই, এগুলা শুনছেন? তারপরে হ্যাঁ অনেক হ্যাঁ মানুষের যে চোখ নষ্ট হয়ে যায়, তারপরে যে যারা ওই যে মারা যাওয়ার সময় চক্ষু দান করে দিয়ে যায়, তাদের কর্নিয়াটা এনে আবার সেই বেটা সেই লোকের সে লাগায় দেয়, যেটা শুনছেন ভাই কখনো? হ্যাঁ হ্যাঁ এইগুলা সবগুলাই মানে চেঞ্জ করা যায়, কিন্তু ফুসফুসটা তো আর চেঞ্জ করা যায় না। হ্যাঁ যায়, ফুসফুসে প্রতিস্থাপিত হয়, হৃৎপিণ্ড প্রতিস্থাপন করা যায়। খালি এখন তাহলে তো পর্যন্ত একজন মস্তিষ্কটা ছাড়া মোটামুটি সবই প্রতিস্থাপন করা গেছে। অমিত ভাই, মস্তিষ্কটা কি প্রতিস্থাপন করা হয়েছে এখন পর্যন্ত? না, এখনো পর্যন্ত হয়নি। একটা স্কেডিউল হয়েছিল, একটা অপারেশন স্কেডিউল হয়েছিল, কিন্তু টেকনিক্যাল সমস্যার কারণে এবং যার করার কথা ছিল তা শরীর টরীর খারাপ হয়ে যাওয়ার জন্য তাকে আর সেটা আর করা হয়নি। তবে অচিরেই দেখতে পাবেন সেটা করা হচ্ছে। তাহলে তার মানে কি, যদি মস্তিষ্কটা পরিবর্তন করা যায়, তাহলে কি মানুষ অমর হয়ে যাবে নাকি? আপনি ইয়ের নাম শুনেছেন? এই নিউরাল লিঙ্ক বলে একটা প্রজেক্ট করছে এলন মাস্ক, সেটা ইয়ে করে শুনেছেন, নাম শুনেছেন? না। আচ্ছা, এইটাতে যেটা করা হবে, আপনার যে চিন্তা ভাবনা যেগুলো, সেগুলোকে একটা ডিজিটালাইজ করে নেওয়া হবে। মানে আপনার যে ভাবনা চিন্তা, আপনি যে কিছু ভাবছেন, যেভাবে ভাবছেন, সেই জিনিসগুলো করে সেগুলো একটা ডিজিটাল একটা ক্লাউড, যেরকম কম্পিউটিং হয় সেরকম যদি একটা আপলোড করে দেন, তখন ধরুন এরকম একজন একজন বিখ্যাত চলচ্চিত্র অভিনেতা বা চলচ্চিত্র পরিচালক, একজন সত্যজিৎ রায়, তার এই চিন্তা ভাবনাটা আপলোড করে দিলেন, তাকে আপনি সে বলতে পারেন একরকম অমরই হয়ে গেল, তার যে সত্তাটা সেটা একরকম অমর হয়ে গেল। হ্যাঁ, তারপরে আহ, সেটাকে যদি আপনি পিসিতে মানে মেশিনে, কোন একটা মেশিনের সাথে সংযুক্ত করে দেন, ক্লাউড তো এমনিতেই থাকবে, ক্লাউডে তো এমনিতেই থাকলো, কিন্তু যদি আলাদা একটা মেশিনে প্রতিস্থাপন করে দেন, তাহলে তো সেই সত্যজিৎ রায় হয়ে গেল, তাই না? অবশ্যই, অবশ্যই।
আচ্ছা, অমিত ভাই, ওনার আমি যদিও প্রথম প্রশ্নটার উত্তর মনে হয় আমরা দিয়ে ফেলেছি, যে মানুষকে কেউ পরিচালনা করছে এরকম কোনো যুক্তি আমরা এখন পর্যন্ত খুঁজে পেলাম না আপনার কাছ থেকে, আপনার কাছ থেকেও পাইনি, অন্যদের থেকেও পাইনি। ওনার দ্বিতীয় প্রশ্নটা অমিত ভাই আমি আপনাকে একটু করি, যে উনি বলছেন যে বিগ ব্যাং হয়েছিল একটা বিন্দু থেকে বাস্ট হয়েছে, যে উনি যেগুলো বলছেন সেটা আমি আপনাকে বলছি, যে বাস্ট হয়েছিল। তো বাস্ট হওয়ার জন্য তো একটা কিছু দিয়ে বাড়ি দিতে হবে ওইটারে, মানে ওই বিন্দুটাকে, মানে একটা শক্তি দিয়ে, ধরেন একটা বলকে বাড়ি না মারলে এটা ফাটে কেমনে ভাই? একটা আমরা যে দেখি, মানে তরমুজ কিনে এনে যে ধাম করে একটা লাঠি দিয়ে বাড়ি মারি, তারপর তো এটা বাস্ট হয়। তো ওইটা কেমনে বাস্ট হইলো বলেন তো অমিত ভাই? আচ্ছা, এবার প্রশ্নটা মানে আমি জানি না আপনি এরকম এই বিগ ব্যাং ব্যাপারটা একটা কি বলে, একটা বুড়িমা চকলেট বা কালীপটকার মতো মানে এরকম একটা ব্লাস্ট হিসেবে আপনি ভাবছেন কেন সেটা জানি না, সেটা আপনি কোথা থেকে পেয়েছেন। কিন্তু এই যে আপনি যে জিনিসটা ভাবছেন এটা এরকম বিগ ব্যাং বলতে এরকম একটা ব্লাস্ট নয়। তো তাহলে এই জিনিসটা কি? তাহলে এটা একটা এক্সপানশন। তা আমরা একটা কতগুলো অবজারভেশন আমরা দেখতে পাচ্ছি। তার প্রথম অবজারভেশন আমরা দেখেছিলাম একটা 1912 খ্রিস্টাব্দের এরকম সময়। তারপরে হাবেল, এই যে হাবেল টেলিস্কোপ আছে, এই হাবেল দেখলেন যে দূরের যে সমস্ত গ্যালাক্সিগুলো সেগুলো আমাদের থেকে দূরে চলে যাচ্ছে। তো দূরে চলে যাচ্ছে যখন, তার মানে তারা কোনো একটা সময় এক কাছে ছিল। তার মানে কোনো একটা সময় এরকম ভাবে যদি আমরা একটা ব্যাক প্রপাগেশন করি, করতে 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 করতে, তার মানে কি একটা বিন্দুতে কি নিহিত ছিল, তার মানে কি একটা সিঙ্গুলারিটি ছিল। সেটা আপনি যদিও ভাবেন যদিও একটা সিঙ্গুলারিটি ছিল বা এরকম একটা বিন্দুতে একটা নিহিত ছিল, সেই ভাবনাটা ভুল। তার কারণ এই সিঙ্গুলারিটি কতগুলো প্রেডিকশন করতো, সেই প্রেডিকশনগুলোর সাথে কোনো রকম আমরা মানে কোনো রকম তার সেই প্রেডিকশনগুলোর সাথে কোনো মিল আমরা খুঁজে পাচ্ছি না। যেমন কি কি প্রেডিকশন, যেমন একটা একটা কথা বললেই বুঝতে পারবেন হয়তো, ম্যাগনেটিক মনোপোল। তো ম্যাগনেটিক মনোপোল কোথাও পাওয়া যায়নি। তার মানে এই যে যে সময়টাকে আমরা প্রত্যক্ষ করতে পারছি তার আগে যে কি ছিল সেইটা হয় আমরা স্পেকুলেট করতে পারি, অথবা আমরা ভাবতে পারি যে এরকম এরকম হয়তো হয়ে থাকবে। কি হয়েছিল সেই সময়? সেখানে আপনি যে কথাটা বলছেন যে কোথা থেকে হঠাৎ করে এই এনার্জিটা কোথা থেকে পেলো, এই শক্তিটা কোথা থেকে পেলো, এই শক্তিটা কাউকে দিতে হয়নি। এই শক্তিটা কাউকে দিতে হয়নি। এই শক্তিটা অন্তর্নিহিত শক্তি। কোথাকার অন্তর্নিহিত শক্তি? স্পেসের অন্তর্নিহিত শক্তি। সেই অন্তর্নিহিত শক্তিটি আপনি দেখছেন, যেটা যেটা বিগ ব্যাং এর জন্য দায়ী। এর জন্য কাউকে আলাদা করে ওই বুড়িমার চকলেট মোমে বা ধরুন কালীপটকায় কাউকে আলাদা করে আগুন দিতে হয়েছে এরকম নয়। এইটা একটা, এই যে স্পেস দেখছেন, এই স্পেসের কোয়ান্টাম যে স্পেস, তারই একটা প্রপার্টি বা তারই একটা বৈশিষ্ট্য বা তারই একটা ধর্ম। বোঝা গেছে মোমেন ভাই? হ্যাঁ, বুঝতে পারছি। তার মানে কি আপনার বুঝতে পেরেছেন? এই মানে কি বুঝতে পেরেছেন একটু মহাবিস্ফোরণ শুনি। মহাবিস্ফোরণ হয়েছিল আপনার বিগ ব্যাংয়ের প্রাথমিক দিকে আর কি। এই বিস্ফোরণটা বলতে আপনি ভাবছেন যে চকলেট বোমের মতো বিস্ফোরণ? সেরকম বিস্ফোরণ না না নয়। না না না, ওইটা না। মানে আমি ওইটাই বলতে চাচ্ছি, মানে ওই যে প্রথম যে একটা বিন্দু ছিল, ওটার ভিতর থেকে তো আপনার মহাবিস্ফোরণটা হয়েছে, সেটাই তাই না? সেটাই বলছিলাম তাহলে যে একটা মহাবিস্ফোরণটা কথা যে ভিতর থেকে হয়েছে, মানে সেটাই ভিতর বলছি। থেকে যে হয়েছে। না না হ্যাঁ না হ্যাঁ, না, একটু করে শুনে নিন, একটু শুনে নিন। আমি সেটাই বলছিলাম যে আপনি যে সিঙ্গুলারিটি বলছেন, যে একটা বিন্দু ছিল, সেই বিন্দুটা এরকম কোথাও ছিল না। তার মানে ধরুন আপনি একটা জিরো, এই জিনিসটাকে আপনি যত দিয়েই গুণ করুন, সেই গুণফলটা কত হবে? জিরো ইন্টু ধরুন জিরো ইন্টু 1000 কত হবে? জিরো হবে। তার মানে এরকম নয় যে একটা জিরো ছিল বা একটা ইনফাইনাইটলি ডেন্স এরকম একটা ইয়ে ছিল, সেরকম নয়। সেখানে একটা ভ্যালু ছিল, সেটা ইনফাইনাইট নয়। সেটা হতে পারে 10 বিলিয়ন বা 20 বিলিয়ন কেলভিন বা এরকম একটা ভ্যালু ছিল টেম্পারেচারের, কিন্তু সেইটা ইনফাইনাইট নয়, সেটা ফাইনাইট একটা অ্যামাউন্ট। ঠিক আছে? তার মানে ভাবছেন যে একটা বিন্দুতে কেন্দ্রীভূত ছিল, সেই জিনিসটা ছিল না। তাহলে সেটা কি ছিল? সেখানে কি ছিল? সেখানে একটা কোয়ান্টাম একটা স্পেস ছিল, যেখানে এই এক্সপানশনটা হয়েছিল, যেখানে বিগ ব্যাংটা হয়েছিল। এই বিগ ব্যাং এর সাথে কি হয়েছিল? সেখানে একটা মহা সম্প্রসারণ হয়েছিল। কিসের মহা সম্প্রসারণ হয়েছিল? মহাবিশ্বে যে স্পেস দেখছেন, সেই স্পেসের মহা সম্প্রসারণ হয়েছিল। তার সাথে কি এসেছিল? সেখানে কতগুলো ম্যাটার এবং এনার্জি তৈরি হয়েছিল। সাথে কিছু ফিল্ড তৈরি হয়েছিল। কিরকম ফিল্ড? গ্র্যাভিটেশনাল ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড, এই সমস্ত ফিল্ড, ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড, ম্যাগনেটিক না, ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়েছিল। আচ্ছা, তাহলে এখন আপনার যে মহাবিশ্বের যে আয়তন যে বাড়তেছে, অর্থাৎ সম্প্রসারিত হইতেছে, এটা হুম কি মানে কোন শক্তির বলে এরকম হইতেছে?
আচ্ছা, এই যে যে শক্তিটার কথা বলছেন যে সম্প্রসারিত হচ্ছে, এই সম্প্রসারিত হওয়াটা এটি ওই যে বললাম এটা একটা যখন জেনারেল রিলেটিভিটি যদি আপনি পড়েন তখন বুঝতে পারবেন যে এটা স্পেসের একটা প্রপার্টি। এটা কিসের জন্য হচ্ছে? এইবার এই সম্প্রসারণ হওয়াটা, সম্প্রসারিত তো হলো, এই যে বিগ ব্যাং এর জন্য যে সম্প্রসারিত হলো, তো সম্প্রসারণটা আস্তে আস্তে স্লো ডাউন হওয়া উচিত ছিল, কিন্তু স্লো ডাউন হয়নি, মানে সেটা ধীর হয়নি, সেটা অ্যাক্সিলারেটেড হয়েছে। কেন অ্যাক্সিলারেটেড হয়েছে? সেটা হচ্ছে ডার্ক এনার্জির কথা বলছে। এই ডার্ক এনার্জি এটাকে সম্প্রসারণটাকে অ্যাক্সিলারেটেড করেছে বা ত্বরান্বিত করেছে। তাহলে কি এটার কি কোনো নির্দিষ্ট সীমা আছে যে এতটুকু পর্যন্তই সম্প্রসারিত হবে? সেইটা, হ্যাঁ, সেই সম্পর্কে অনেক স্পেকুলেশন আছে যে এটা কি হবে, সম্প্রসারণটা কি কখনো থেমে যাবে, সম্প্রসারণটা কি চলতেই থাকবে ইনফাইনাইটলি। তো উত্তরটা হচ্ছে যে যদি যখন এইটা অনেকে অনেক রকম ভাবতো, কেউ ভাবতো যে না, সম্প্রসারণটা থেমে গিয়ে আবার সংকোচন শুরু হবে, তাকে বলা হতো মহাসংকোচন, কিন্তু সেটা দেখা যাচ্ছে সেই জিনিসটা নয়। তাহলে এখন কি হচ্ছে? তাহলে এখন এটাকে বলে বিগ ফ্রিজ। তার মানে সম্প্রসারিত হতে হতে এমন একটা সময় আসবে যেখানে স্পেস এমনভাবে থিন আউট হয়ে যাবে যেখানে আর সম্প্রসারিত হবে না, তখন একটা স্টেবিলাইজ হয়ে যাবে, তখন সেটাকে বলা হবে বিগ ফ্রিজ। আর কোনো প্রশ্ন আছে? আপনি কোথাও একটা ভগবানকে ঈশ্বরকে গুঁজতে চাইছেন, তাই তো? জি জি। হ্যাঁ, বুঝতে পেরেছি। আপনি কোথাও একটা ঈশ্বরকে গুঁজতে চাইছেন, তো যেখানে এটাই সমস্যা, যে যখন মানুষটা যখন জানতো না, যে এই প্রশ্নের উত্তরগুলো মানুষ যখন জানতো না, তখন সব জায়গাতেই ঈশ্বরকে গুঁজে রাখতো যে এইটা ঈশ্বর করেছে, এইটা ঈশ্বর করেছে। এখন যতই আমরা জানতে পারি যে এটা কি হয়েছে, ওটা কি হয়েছে, ঈশ্বরের দেখবেন ধারণাটা আস্তে আস্তে দূরে সরে গেছে। যেমন দেখবেন এক সময় মনে করা হতো, অ্যারিস্টটলের আগেই মনে করা হতো, অ্যারিস্টটলের নাম তো নিশ্চয়ই শুনেছেন, তার আগে মনে করা হতো এই যে জ্বর যে জিনিসটা, যে ফিভার, এই যে জিনিসটা, এই ফিভার জিনিসটা হচ্ছে নরকের উত্তাপ, নরকের হিট, সেই নরকের যে উত্তাপ, সেই উত্তাপটাই হচ্ছে এই জ্বরের কারণ। এটা ভাই হাদিসেও আছে, ও আচ্ছা আচ্ছা জাহান্নামের উত্তাপ। আচ্ছা আচ্ছা, ওকে ওকে, আচ্ছা, ওকে। আমি আমি এটা গ্রিক মাইথোলজিতে আমি পড়ছিলাম যে অ্যারিস্টটলের সময় মনে করা হতো যে এটা একটা নরকের উত্তাপ। তো পরবর্তীকালে দেখুন, এখন যদি আমি আপনাকে জিজ্ঞেস করি জ্বর জিনিসটা কি, মোমেন ভাই? আচ্ছা, ওনার ওখান থেকে খুবই শোষ আওয়াজ আসছে। মোমেন ভাই, আপনি কথা না বললে নিজেকে একটু মিউট করে রাখেন ভাই। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আচ্ছা, আপনি বলুন, আপনি আনমিউট করে বলুন জ্বর জিনিসটা কি, মোমেন ভাই? জ্বরটা হ্যাঁ, হচ্ছে আপনার, হ্যাঁ, টেম্পারেচার, তাপমাত্রা, শরীরের তাপমাত্রা। এটা কি নরকের উত্তাপ? অস্বাভাবিক এইটা বললে এইটা কি নরকের মানে, উত্তাপ? না না না, এটা হয়তো তখন মানুষের অজ্ঞাতে ছিল সেই জন্য ধারণা এরকম। এক্স্যাক্ট, কিন্তু মানুষ ঠিকই যখন বলেছেন। অজ্ঞাত হয়েছে, এখন যখন জ্ঞাত হয়েছে তখন এটা স্বাভাবিক, নর্মাল। এই তো বেশ, আপনি তো খুব সুন্দর যুক্তিযুক্ত একটা উত্তর দিয়েছেন। ঠিক সেই রকম, যে মহাবিশ্বে যে সমস্ত জিনিসটা আমরা জানি, সেই জিনিসটা যতই আমরা জানতে থাকি তখনই ওই যে ঈশ্বরের যে ধারণাটা সেটা আস্তে আস্তে দূরে সরে যেতে থাকে। দেখবেন এখানে এখানে দেখবেন যে বিবর্তন সম্পর্কে যখন কথা বলা হবে, বিবর্তন বলতে বলতে সবাই চলে যাবে একদম শুরুতে, বললে যে যে একটা সেল এখনো তৈরি করে দেখাতে পারিস নি, একটা কোষ এখনো তৈরি করতে দেখাতে পারিস নি, আর একটা কোষ তৈরি করে দেখা, তারপরে বিবর্তনের কথা বলি, কোষ তৈরি হলো কি করে। তারপরে যখন কোষের যখন ধারণাটা দেবেন, তখন এইভাবে তৈরি হয়েছে, তখন বলে তাহলে এইটা এলো কোত্থেকে, তাহলে ওইটা এলো কোত্থেকে। কোথাও এরকম ওইভাবেই দেখবেন আস্তে 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 ঈশ্বরের যে ধারণাটা সেটা দূরে সরে যেতে থাকে। এই যে আপনি যে কথাটা বললেন, একসময় মনে করা হতো মহাবিশ্ব ঈশ্বর সৃষ্টি করেছে, কিন্তু যখন দেখা গেল না, ঈশ্বরের এরকম কোনো হাত নেই। আগে মনে করা হতো পৃথিবী ঈশ্বর সৃষ্টি করেছে, তারপরে দেখা গেল না, এই তো বেশ একটা নেবিউলা হাইপোথিসিসে খুব ভালোভাবেই ব্যাখ্যা করা যাচ্ছে যে পৃথিবীটা কিভাবে সৃষ্টি হয়েছে, সৌরজগৎ কিভাবে সৃষ্টি হয়েছে, তখন সেখান থেকে ঈশ্বর সরে গেল। তারপরে যখন এই মহাবিশ্বের কিভাবে সৃষ্টি হয়েছে সেই নিয়ে যখন জল্পনা কল্পনা শুরু হলো, যখন বিগ ব্যাং এর ধারণা এলো, তখন সবাই বললো এই দেখ বিগ ব্যাং, তার মানে একটা শুরু আছে, তার মানে আমাদের ধর্মটাই সত্যি, সেই ধারণাটা নিয়ে এলো। তারপরে বললো এই বিগ ব্যাংটা হলো কি করে, যখন বিগ ব্যাংটাও ব্যাখ্যা করা গেল, তখন বললো এই বিগ ব্যাংটা হলো কি করে, তাহলে নিশ্চয়ই ঈশ্বর আছে। এখন সেটাও যখন ব্যাখ্যা করা গেল, তাহলে তার আগে কি ছিল, এই বিগ ব্যাং এর এই যে চকলেট বোমে আগুন দিল কি, সেইটা হচ্ছে ঈশ্বর। এরকম সমস্ত কথাই আস্তে আস্তে আসতে আরম্ভ করলো। বিজ্ঞান যে সবকিছু জানে আমি সেটা আমি ক্লেম কখনোই করছি না, আমাদের প্রচুর জানতে বাকি আছে। কিন্তু যেখানে জানেন না, সেইখানে ঈশ্বরকে বসিয়ে দেওয়া যে এটা ঈশ্বর করেছে, এইটা খুবই একটা ইললজিক্যাল একটা এবং অযৌক্তিক একটা কথাবার্তা। তো এই জন্য আপনার যদি সত্যিই জানতে ইচ্ছে করে, তাহলে আপনি পড়াশোনা করবেন, কিন্তু ওখানে ঈশ্বরকে গুঁজে দেওয়ার চেষ্টাটা সেটা একটা খুবই মূর্খের মতো একটা চেষ্টা। আসিফ ভাই, দ্যাটস অল, প্লিজ। অনেক ধন্যবাদ অমিত ভাই। মোমিন ভাই, আমি আশা করি যে আপনি আপনার প্রশ্নের উত্তর অনেকখানি পেয়েছেন। আপনি যদি আরো ভালোভাবে জানতে চান বিষয়গুলো, তাহলে আপনি আমাদের সংশয়.com এ গ্রন্থাগার সেকশনে অনেকগুলো বই আছে, আপনি যদি ওই বইগুলো ডাউনলোড করে পড়েন, তাহলে আমার মনে হয় যে আপনি হয়তো কিছু কিছু কথা শুনেছেন কিছু কিছু জায়গায়, যে কথাগুলোর ভিতরে কিছু ত্রুটি আছে,
সেই ত্রুটিগুলা ঠিক হয়ে যাবে। মোমিন ভাই, আপনি কি আর কিছু বলবেন আজকে? আচ্ছা, আরেকটা কথা, আপনার আমার মৃত্যুর সাথে সাথে কি সবকিছু শেষ হয়ে যাবে? ধরেন আমার অস্তিত্ব কি থাকবে নাকি বিলীন হয়ে যাবে? মানে আপনার অস্তিত্ব বলতে আপনি কি বোঝাচ্ছেন? মানে আপনার শরীরের মাংস, মানে চামড়া, চর্বি এগুলা না 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 এগুলা? ওটা না, না না আমার আহ, আমার যে জ্ঞান বা আমি এখন আপনার জ্ঞানটা কিভাবে, কোথায় থাকে ভাই? আপনার জ্ঞানটা কোথায় সঞ্চিত থাকে বলেন তো? জ্ঞানটা মস্তিষ্কে। মস্তিষ্কটা মৃত্যুর পরে কি হয়? হ্যাঁ, এটা তো অবশ্য মাটি হয়ে যায়। মানে পচন ধরে, তাই না? পচে যায়, মানে হ্যাঁ পোকামাকড়ে খেয়ে যায়। কবরে কবরে দিলে পোকামাকড়ে খাবে, পোড়াইলে হচ্ছে গিয়ে আগুনে পড়বে, নাকি? হ্যাঁ তাহলে আপনার মানে ওই জ্ঞানটা কই কই যাবে? জ্ঞানটা হয়তো আপনি আপনার বাচ্চাকে, আপনার এলাকার শিশুদেরকে শিখাই গেলেন কিছু একটা জিনিস, সেইটা থেকে যাবে। সেটা হয়তো তারা পরবর্তী জেনারেশনে ট্রান্সফার করবে। কিন্তু আপনি যদি কাউকে না বলে যান, তাহলে তো সেটা আপনার সাথে মাটিতে চলে গেল, পোকামাকড়ের খাবার হলো। পোকামাকড় তো আর ওই খাবার খেয়ে জ্ঞানী হবে না, যে আপনার মতো জ্ঞানী যে তারা হবে তা হবে না। তারা এটা খাদ্য হিসেবে খাবে, কিন্তু এখান থেকে তো কোনো জ্ঞান নিতে পারবে না, কারণ ওই মানে মগজটা যাবে তাদের পাকস্থলীতে, তারা তাদের পেটে যাবে। হ্যাঁ, তো ওইটা খেয়ে তো তাদের আর জ্ঞান হবে না, কিন্তু পেট ভরবে অবশ্যই। তাহলে আপনার ওই যে পরজনম আবার দুনিয়াতে আসবো, ওইগুলা কি মাটিতে যাইবো? এখন পর্যন্ত ভাই পরজনম টরম মানে মানে পূর্বজনম মানে পরজনম এগুলোর কোনো প্রমাণ আমরা পাইনি ভাই। ঠিক আছে মোমিন ভাই, তাহলে আজকে আপনাকে আমরা বিদায় জানাই। আপনি আরেকদিন যুক্ত হন, আরেকদিন কথা বলবো না। আজকের মতো আপনাকে জি তাহলে জি, বিদায় আচ্ছা জানাচ্ছি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, তাহলে ভালো ভালো থাকবেন। থাকবেন। হ্যাঁ, আপনি ভালো থাকবেন।